ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহজীব রায় পর্ব সংখ্যা 10। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শুরু হলো, তাই আশেপাশে তেমন লোক নেই বললেই চলে। প্রিয়তা একাই বসেছিল। তখন একটা বাচ্চা এসে প্রিয়তার হাত ধরে বলল, আপু আপু। প্রিয়তা তাকালো। একটা 5 বছরের পুচকে গুলফক পরা বাচ্চা মেয়েটা ওর হাত ধরে টানাটানি করছে। হঠাৎ বাচ্চাটা ওর হাতে কিছু একটা দিয়ে সোজা দৌড়ে চলে গেল। প্রিয়তা অবাক হয়ে দেখলো সেটা একটা ভাঁজ করা চিরকুট। কাগজের ভাঁজ খুলে সে দেখলো সেখানে গুটি অক্ষরে লেখা, আমিও 3 তলায় কর্নারের রুমটাতে তোমার জন্য অপেক্ষা করছি, ইতি প্রণয়। প্রিয়তা একটু অবাক হলো। প্রণয় ভাইয়া এভাবে কখনো তাকে ডাকবে না, কিন্তু কিশোরী মন এত কিছু ভাবলো না। প্রণয় ডেকেছে মানে হয়তো বড় কোনো দরকার হবে। সে গুটি গুটি পায়ে 3 তলায় চলে গেল। কর্নারের রুমে প্রবেশ করতে দেখলো রুমটা ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে প্রিয়তার ভীষণ ভয়, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে চাইলো। ঠিক তখনই একটা শক্ত সমর্থ পুরুষালী হাত তাকে দেওয়ালে চেপে ধরলো। ভয়ে প্রিয়তার কলদেশ শুকিয়ে গেল। মাথার ওপর ঘাড়ে আছড়ে পড়ায় তারও গরম নিঃশ্বাস স্পর্শ টের পেল। ওর মাথাটা আরো শক্ত করে বুকের সাথে ঠেকে গেল। ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। সামনের মানুষটা যে প্রণয় না সে বিষয়ে প্রিয়তা শতভাগ নিশ্চিত, কারণ প্রণয়ের গায়ের গন্ধ, স্পর্শ সবকিছু ওর বড্ড চেনা। প্রণয় 10 হাত দূরে থাকলেও প্রিয়তা তা অনুভব করতে পারে। তাহলে তাহলে ওর সামনের মানুষটা কে? প্রিয়তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল ভয়ে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কারণ এখানে যদি ওকে মেরেও ফেলা হয় তাহলে কেউ জানতেও পারবে না। লোকটা আরো কাছে এলো। প্রিয়তার নরম কোমল দেহের সাথে নিজের বলিষ্ঠ পুরুষালী দেহটা চেপে ধরতেই প্রিয়তার কোমর চেপে ধরল। প্রিয়তার ঘাড়ের কাছে নাক নিয়ে গভীর নিঃশ্বাস নিল। এভাবে কয়েকবার নিঃশ্বাস নিতে প্রিয়তার দেহ মন মানত গ্রাণ নিয়েই নাসারন্তে টেনে নিল। প্রিয়তা নারী দেহের ঘ্রাণ পুরুষালী উপশিরা মাদকতা ছাড়িয়ে দিল। তার মাথার ঝিমঝিম করছে। কোনো পরিচিত অপরিচিত লোক হুট করে এত কাছে আসে প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলল, কে? লোকটা কিছু বলল না, শুধু হাত দিয়ে প্রিয়তার মুখ চেপে ধরল। অন্য হাত দিয়ে প্রিয়তার মাঝে মাখনের মতো নরম তুলতুলে গালে স্লাইড করলো। তারপর ওর গালের সাথে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, সুইট হার্ট। প্রিয়তা মনে চরমভাবে ভয় দানা বাঁধেছে। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শ সে নিতে পারছে না। প্রিয়তা এবার ফুপিয়ে কেঁদে ওঠে। চোখের পাতায় ভেসে ওঠে প্রণয়ের মুখটা। সে মনে মনে প্রণয়কে ডাকলো, প্রণয় ভাইয়া আপনি কোথায়? আসুন, আমার ভীষণ ভয় করছে। লোকটা আবারও ফিসফিস করলো, শোনো মেয়ে, তোমার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষকে ভালোবাসতে? যে পুরুষ প্রতিনিয়তই অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয় তার প্রতি এত ভালোবাসা আসে কিভাবে তোমার? সে ডেকেছে বলেই তুমি নির্জন অন্ধকার ঘরে চলে এলে। তুমি জানো না পুরুষ সবসময় পুরুষই হয়, তাদের ওপর এত বিশ্বাস করতে নেই। এমন জঘন্য কথা শুনে প্রিয়তা আরো জোরে কেঁদে উঠল, কারণ তার মাথায় কেউ বন্দুক ঠেকিয়েও এ কথা বললে সে বিশ্বাস করবে না। লোকটার মুখের কাছে ঠোঁট নিয়ে গভীরভাবে প্রিয়তার গালে ঠোঁট ছুঁইতেই তার মনে হলো নরম মসৃণ নিচের ঠোঁটে বেঁধে গেছে। প্রিয়তার সামান্য একটু চুমু খেতে নিচের বুকটাও কেঁপে উঠল। এটা তো তার প্রেয়সী, তার প্রথম ভালোবাসার স্পর্শ। প্রিয়তা এটা বুঝতে পেরেছে, ছটফট করলো, কিন্তু প্রিয়তাকে ছাড়তে পারলো না। অসহায় প্রিয়তা লোকটার চুল টেনে ধরে মাটিতে নিচু করতেই ঘাড়ে জোরে কামড় বসালো, যাতে ব্যথা পেয়ে লোকটা তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। কিন্তু উল্টো হলো, লোকটা তো ছাড়লো না, বরং আরো শক্তভাবে কোমর জড়িয়ে নিল। কানের কাছে মুখ দিয়ে হাসকি স্বরে বলল, উফ সুইটহার্ট, এভাবে কামড়ালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তারপর লোকেরা কিছু বলতে গেলে আমার দোষ দিতে পারবে না বলে আবারও প্রিয়তার গলে নিচের নাক ঘষল। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেসকে তুলল। লোকটা মনে হলো একটু বিরক্ত হলো, ধমক দিল, এই মেয়ে, আমি কি মারছি তোমাকে? এমন কান্না করছো কেন? একটু আদরই তো দিছি। এই সামান্য আদর সহ্য করতে পারো না? পরে তোমার কি হবে? হ্যাঁ, বলে আবারও তার গালে চুমু খেতে নিল। ঠিক তখনই হঠাৎ দরজায় বিকট লাথি পড়ল। লোকটা বিরক্ত হয়ে মনে মনে তেতে উঠল, কে রে ভাই?
এমন সময় ডিস্টার্ব করতে চলে এলো। দরজার সামনে প্রণয়কে দেখে লোকটা হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে প্রিয়তাকে ছেড়ে দিল, কারণ সে জানে এখন লড়াইটা সঠিক নয়। প্রণয় পা ভেতরে দিতেই চিৎকার করে উঠল। রক্তচাপা এক মুহূর্তে সে প্রণয়কে ভীষণভাবে কামনা করেছিল। প্রণয়কে দেখে ওর কলিজায় পানি এলো। ঝড়ের গতিতে কাঁপতে কাঁপতে সে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। এ দৃশ্য কারো চোখে মুখে শক্ত হয়ে গেল। প্রিয়তা প্রণয়ের শার্টের কলার খামচে ধরে প্রণয়ের বুকে মুখ গুজে কেঁদে উঠল। কাদার তালে তালে ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠল। প্রিয়তার অবস্থা দেখে প্রণয় যেন নিজের খেই হারিয়ে ফেলল। তার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা করছে। সে চিৎকার করে উঠল। নিজের ভালোবাসাকে তিলে তিলে করে তোলা ছোট্ট পাখিটা নিজের বুকের মধ্যে চেপে ধরে মুখে চুলে কপালে একরাশ চুমু খেয়ে বলল, এই তো জান, আমি এসে গেছি, কোনো ভয় নেই তোর। দেখ, আমি তোর সামনে আছি, তাকা আমার দিকে। প্রিয়তা কোনো কথা কানেই তুলল না, শুধু পরিশালী প্রশস্ত বুকটাই মুখ গুজে নিরন্তর কেঁদে চলল। প্রণয়ের বুকটা অসম্ভব কাঁপছে অজানা সংখ্যায়, যেন কেউ ওর কলিজায় কামড়ে দিয়েছে। ও প্রিয়তা মুখ নিচে অজান্তেই তুলে ধরে কাপা গলায় বলল, তুই এখানে কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? বল পাখি। প্রিয়তা কিছুই বলছে না, আরো শক্ত করে জড়িয়ে ধরেছে প্রণয়কে। তার শরীরকে কাঁপন বাড়ছে ধীরে ধীরে। প্রণয় ওকে কোলে নিয়েই রুমে থেকে বেরিয়ে এসে আলোতে দাঁড় করায়। কান্নার চাপে লাল হয়ে যাওয়া ফর্সা গোলাপি মুখের দিকে তাকায়। নীলাভ চোখের দিকে গভীর দৃষ্টি দিতেই বোঝার চেষ্টা করে ঠিক কি হয়েছে। কিছুটা বুঝতে পেরে ওর মুখের রং বদলে গেল। ওর হাত মুষ্টিবদ্ধ হলো। কপালের শিরা ফুলে নীলবর্ণ ধারণ করেছে, তবুও সে চুপ, কারণ সে প্রিয়তার মুখ থেকে শুনতে চায়। সে প্রিয়তাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। শান্ত হওয়ার সময় দিল। ওর বলিষ্ঠ বুকের উষ্ণতা, কাঁপতে থাকা নরম শরীরটা ধীরে ধীরে স্থির হলো। 20 মিনিট পর প্রিয়তা মুখ খুলল। প্রণয়কে সব খুলে বলল যা যা ঘটেছে সব। প্রণয় যা ভাবছিল তাই। তার চোখ হিংস্রতা ফুটে উঠল। ও প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, এভাবে আর কেউ কখনো ডাকলে যাবি না, মনে থাকবে তোর যদি কিছু হয়ে যায়। আর কিছু না বলে সে আবার প্রিয়তাকে শক্ত করে চাপটে ধরল। প্রিয়তা মাথা নাড়ালো। প্রণয় ফোন বের করে পরিণীতাকে কল দিল। একবার রিং বাজতে পরিণীতা ফোন ধরল। প্রণয় কিছু বলার সুযোগ না দিয়ে সোজা বলল, তাড়াতাড়ি 3 তলায় চলে আয়। পরিণীতা একটু অবাক হলো, কিন্তু দেরি না করে দ্রুত ছুটে এলো। এসে প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে হতবাক হলো। কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই প্রণয় বলল, কে নিয়ে যা, আর একা ছাড়বি না। ভাইয়ের কিছু জিজ্ঞেস করার সাহস হলো না তার। সে প্রিয়তাকে নিয়ে চলে গেল। প্রণয় ঠোঁট কামড়ে হিংস্র হয়ে বলল, আজ থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তা পিছনে সব সিকিউরিটি গার্ড পাহারা দিতে থাকে। সাধারণভাবে দেখে তাকে চেনা সম্ভব না। ওরা সবসময় প্রিয়তার সকল খবর প্রণয়কে দেয়। আর ওরাই প্রিয়তার কিডন্যাপ হওয়ার বিষয়টা প্রণয়কে জানিয়েছিল। আর ওরাই আজকে প্রিয়তাকে 3 তলায় উঠতে দেখে প্রণয়কে জানিয়েছে। সন্ধ্যা 6টা। তালুকদার বাড়ি থেকে সবাই আজ শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়তার পরিণীতাও চলে এসেছে। সাদাব কৌশল করে পরিণীতাকে তার পাশে সিটে বসিয়েছে। পরিণীতা তো মহা খুশি। সাদাব ভাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। পরিণীতা আবার এত এচড় পাকা মেয়ে নয় যে ছেলেদের চোখ থেকে মনের কথা বুঝে ফেলবে। তাই সাদাব তাকে নিয়ে কি অনুভব করছে তার এই 0% সম্পর্কেও পরিণীতার কোনো ধারণা নেই। সাদাব পরিণীতাকে উদ্দেশ্য করেই বলল, ফুলপরি। পরিণীতা বলল, হুঁ। সাদাব বলল, এবার তো তোমার গিফটটা অ্যাকসেপ্ট করে নাও। প্রিয়তা সাদাফের দিকে তাকিয়ে বলল, ওটা তো আমি সেদিন নিয়ে গুছিয়ে রেখেছি। সাদাব ঠোঁট কেমড়ে হেসে উঠল, ওটা গুছিয়ে রাখার জন্য দেয়নি ফুলপরি। পরিণীতা বলল, তাহলে কি করব? সাদাব বলল, কেন পড়বে? পরিণীতা বলল, ঠিক আছে। সাদাব পরিণীতার দিকে তাকিয়ে বলল, ফুলপরি, তোমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? পরিণীতা মনে মনে বলল, আমার মাস্টার মশাইকে। সাদাব বলল, কি বলো, কি ভাবছো? পরিণীতা বলল, ওহো কিছু না। হঠাৎই সাদাব কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আজকে তোমার একটা কল এসেছিল তখন। পরিণীতা ভুরু কুঁচকে বলল, আমার কল? সাদাব বলল, হুঁ। পরিণীতা ছটফটিয়ে বলল, কে ফোন দিয়েছিল? সাদাব বলল, তোমার স্যার। পরিণীতা বলল, কখন? সাদাব বলল, 2টার দিকে। পরিণীতা মনে মনে ঢোক গেল, মাস্টারমশাই ফোন দিয়েছিল, কিন্তু সে জানেই না। সে ফোন বের করে কল লিস্টে চেক করলো। সত্যি ফোন এসেছিল। হোয়াটসঅ্যাপে একটা মেসেজও দেখলো,
সেখানে গুটি কয়েক অক্ষর লেখা, গুরুত্বপূর্ণ কথা আছে, ফোন দাও। আর কিছু লেখা নেই। পরিণীতা অস্থির হয়ে গেল। সাদাব বিষয়টা লক্ষ্য করলো। এনি প্রবলেম ফুলপুরি? পরিণীতা সাদাবের মুখের দিকে তাকালো, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, কিচ্ছু না। সাদাব বলল, ও। তার ভীষণে তা- তার ভীষণ ইচ্ছে করছে পরিণীতার হাতটা একটু ছুঁতে দেখার, কিন্তু পরিণীতা কি ভাববে তাই ভেবে সে তার তীব্র আকাঙ্ক্ষা চেপে গেল। প্রিয়তা অনুশ্রী বেগমের বুকে চেপে আছে, কারণ অনুশ্রী বেগম সব ছেলে মেয়েকে একটু বেশি আদর করেন। তার কাছে সবাই সমান। তিনি দেখলেন চুপচাপ মেয়েটা আরো গুটিসুটি হয়ে আছে কোনো কারণে, তাই প্রিয়তাকে নিজের কাছে বসিয়ে রেখেছেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই মেয়েটা বড় আম্মুর বুকে লেপ্টে চোখ বন্ধ করে নিল। অনুশ্রী বেগম অপার মমতায় মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট আম্মু? প্রিয়তা আর একটু নির্বিড় করে জড়িয়ে ধরলো। অনুশ্রী বেগম আর কিছু বললেন না। কিছু সময়ের মধ্যে শিকদার বাড়িতে পৌঁছে গেল ইয়ানা, কুহু, চিত্রা। ওরা নিজেদের বাড়ি চলে গেছে। প্রণয় তালুকদার বাড়ির থেকে কোথাও চলে গেছে। অনুশ্রী বেগম ছেলে মেয়েদের উদ্দেশ্যে কড়া গলায় বলল, সবাই ফ্রেশ হয়ে নিয়ে সোজা ডাইনিং টেবিলে আসবে। একজনও কোনো রকম তালবাহানা দেবে না। আমি ডিনার রেডি করছি। এক রাত না খেয়ে এক পাখির মাংস কমে শরীর থেকে। ওরা অসহায়ের মতো মা চাচিদের দিকে তাকালো। প্রেরণা অসহায় মুখ করে বলল, মেজো আম্মু, আমি খাবো না। অনুশ্রী বেগম চোখ রাঙালেন। ওরা বুঝে গেল না খেয়ে রক্ষা নেই। অগত্য সবাই নিজেদের রুমের দিকে গেল। পরিণীতা নিজের রুমে ঢুকে ফটাফট দরজা বন্ধ করে দিল। চেঞ্জ না করে তাড়াহুড়ো করে বারান্দায় গেল। পর্দা সরাতেই কারো ক্লান্ত পরিশ্রান্ত সুদর্শন মুখশ্রীতে নজর আটকালো। আবিদ প্রণয়কুঞ্জের পেছনের রাস্তায় দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখে সে ফোন ধরার চেষ্টা করছে, ইশারা করলো। পরিণীতার কলিজা লাফিয়ে উঠলো। ওর কপালে যেন আজকে দুঃখ আছে, সেটা সে বেশ বুঝলো। সঙ্গে সঙ্গে ওর ফোন বেজে উঠলো। ফোনটা কানে দিতেই উচ্চস্বরে ধমক ভেসে এলো, এই মেয়ে, তুমি সারাদিন কোথায় থাকো? হ্যাঁ, ফোন ধরার সময় পর্যন্ত হয় না তোমার? আমাকে চালাতে খুব ভালো লাগে তোমার? কি সুখ পাও তুমি আমাকে পড়িয়ে? কেন করো এমন? তুমি জানো তোমাকে আজ সারাদিন কতগুলো ফোন দিয়েছি? ব্লা ব্লা ব্লা। পরিণীতাকে কিছু বলার সুযোগই দিল না। আবারও বলল, মনে তো হচ্ছে থাপড়িয়ে গাল লাল করে দেই। এই কথা শুনে পরিণীতা অটোমেটিক হাত গালে চলে গেল। মনে পড়ল আদিবের সপাটে সপাটে চরের কথা। পুরুষালী শক্ত সমর্থ হাতের অত্যাচারে কতবার যে তার নরম তুলতুলে গালটা সহ্য করেছে তার কোনো হিসাব নেই। কতবার যে এই নিষ্ঠুর মানুষটা তার গালের ওপর হামলা করেছে তারও কোনো হিসাব নেই। তাই আবার দুই একটা চর লাগিয়ে দেওয়ার অস্বাভাবিক কিছু না। অবশ্য রাগ কমে যাওয়ার পর আহা কতগুলো চুমু দেয়, তাও আবার হিসেব নেই। তাই তো এই মানুষটার হাতে চর খেতেও তার মন্দ লাগে না, মিষ্টিই লাগে। পরিণীতা কাপা কণ্ঠে বলে, সরি মাস্টার মশাই। রিনডিন নারী কণ্ঠস্বর কানে আসতে আবিদের বক্ষ শীতল হয়ে যাওয়ার স্রোত বয়ে যায়। হঠাৎ করে রাগটা নিভে গেল তার। সে পূর্ণ দৃষ্টিতে দুই বেলকনির দিকে তাকালো। পার্পেল কালার শাড়ি পরা পরি লাগছে তার, কিন্তু একটা মনে হচ্ছে। হঠাৎ করে আবারও রাগ চেপে উঠলো তার। সে ঠান্ডা স্বরে বলল, 5 মিনিটের মধ্যে নিচে আসো পরিণীতা। আদিব তাকে তার স্পষ্ট নাম ধরে ডাকে। তার মানে মানুষটা ভীষণ রেগে আছে। তার ভালোই হলো, তার ভয় হলো। পরিণীতা বলল, এভাবে কিভাবে আসবো? যদি কেউ দেখে ফেলে? আবিদ বলল, কিছু বুঝি না, এক্ষুনি মানে এক্ষুনি বলে কল কেটে দিল। পরিণীতা ফাসাদে পড়ে গেল। সে এখন কি করবে সে ভাবলো। এখন সবাই নিশ্চিত নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে, কেউ তাকে দেখবে না। সে কোনো রকমের শাড়িটা ধরে টেনে টুনে খুলে ফেললো। এরপর লং একটা ওয়ান পিস পরে নিল। তার মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, এইভাবে কি যাওয়া যায়? সে চটপট ফ্রেশ হয়ে এসে বাদামি বর্ণের চোখগুলোতে কাজল দিল। কপালে একটা ছোট্ট টিপও পড়লো। আয়নায় তাকিয়ে বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। সে পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়ে শিকদার বাড়ির গেটের সামনে আসলো। সেখানে 4 জন দারোয়ান পাহারা দিচ্ছে। এরা বেরোতে দেখলে নিলে সমস্যা হবে। মনে মনে আবিদের গোষ্ঠী উদ্ধার করলো। সে গেটের দিকে যেতেই পারলো না। তার পেছনে পুকুর পাড় দিয়ে ভয়ে ভয়ে এগোতে লাগলো। কেউ যদি আবার ওপরে জানালাতে দেখে নেয় তাহলে আরেক কেলেঙ্কারি হবে। কোনো রকমের উঁচু পাঁচিলের কাছে পৌঁছেই জামাটা শক্ত করে ধরে কোনো মতে পেয়ারা গাছে উঠে পড়লো। শিকদার বাড়ির সুউচ্চ প্রাচীর থেকে লাফ দিয়ে কোমরে প্রচুর ব্যথা পাবে সে, তা সত্যই। বিসমিল্লাহ, আল্লাহর নামে লাফ নিল।
কলিজায় পানি হয়ে গেল তার। এই বুঝি কোমরের হাড্ডি ভাঙলো, কিন্তু সে অনুভব করলে সে ব্যথা পায়নি। তাকে কেউ ক্যাচ করে নিয়েছে। সে মিটমিট করে চোখ খুলল। সে সামনে শ্যামবর্ণের সুদর্শন পুরুষটি তাকে কোলে চেপে আছে। সে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর দিকে চেয়ে আছে। আবিদ ওকে আস্তে করে নামিয়ে দিল। চোখের চশমাটা ঠিক করে কপালে কোচকে দাঁত চেপে বলল, তোমার সমস্যা কি পরিণীতা? পরিণীতা নিচু স্বরে বলল, আবার কিসের সমস্যা? সে মনে মনে ভয় জমে যাচ্ছে। আদিপ বলল, তোমাকে না সেদিন বারণ করেছি মানুষের সামনে শাড়ি না পরতে? পরিণীতা আবার আটকে ওঠে। সত্যি তাকে বারণ করেছিল, তাই সে বিয়ে বাড়িতে শাড়ি পরেনি, কিন্তু আপুর শ্বশুর বাড়িতে তো আর সে দেখতে পারবে না, তাই ওইখানে পড়েছিল। কিন্তু ওর নিজেরই বোকামির জন্য ধরা খেলো। আদিপ আবারও শান্ত গলায় বলল, তুমি আমার কোনো কথাই শোনো না অ্যাঞ্জেল, তাই তোমাকে আর কিছুই বলতে চাই না। তুমি নিজের মতো থাকতেই পছন্দ করো, ওকে ফাইন, নিজের মতোই থাকো বলে ধাক্কা দিয়ে উল্টো পটে হাঁটা ধরলো। আদিবের এমন কঠিন কথা শুনে পরিণীতার ভীষণ কষ্ট পেল। সাথে সাথে চোখে জল চলে এলো। সে এই মানুষটার কথা শোনে না, এই কথা এই লোকটা বলতে পারলো? সে তো সব কথাই পই পই করে শোনে, কিন্তু এ কথা শোনে না, এটা কিভাবে হতে পারে? তার অভিমান হলো, কিন্তু সে অভিমান ছুড়ে রাস্তায় ফেলে দিয়ে আবিদের পিছু নিল। এই রোগ লেগে গেছে, আর দোষ ওর নিজের। এখন সে কি করবে? লোকটা তোর সঙ্গে কথা বললে না, আর এই লোকটার সঙ্গে কথা বলতে না পারলে পরিণীতার প্রাণটা ছটফট করে। সে দৌড়ে গিয়ে আবিদের পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। আবিদ ওর দিকে তাকালো। নিশুতি রাত, গ্রামের পথঘাট, এত বড় চুল খুলে হাঁটা উচিত না, তাই আবিদ দাঁড়িয়ে পড়লো। পরিণীতা ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আবিদ কিছু না বলে পরিণীতার হাত টেনে কাছে আনলো। কোমর অবধি খোলা চুলগুলো নিজের হাত দিয়ে পেঁচিয়ে খোপা করে দিল। মাথায় ওড়নাটা সুন্দর করে দিয়ে দিল। পরিণীতা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু সে কিছু বলার আগে আবিদ আবারও পুনরায় হাঁটা শুরু করলো নতুন উদ্যমে। পরিণীতা দৌড়ে এসে আবিদের বাঁ হাতটা কাঁধের সাথে জড়িয়ে ধরে মাথা রেখে দিল বুকে। আবিদ কোথায় যাচ্ছে সেটা জানার কোনো আগ্রহ নেই তার। ওরা দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলো। নদীর পাড়ে ঠান্ডা বাতাস বইছে, দুজনকে ছুঁয়ে যাচ্ছে সেই বাতাস। আজকে বোধহয় পূর্ণিমা। পূর্ণচাঁদের আলো নদীতে বালির ওপর পড়ে আছে, হীরের মতোই চিকচিক করছে। আশেপাশে জ্যোৎস্নার আলো আলোকিত। পরিণীতার সৌন্দর্য সেই চাঁদের আলোয় ঝলমল করছে। আবিদ গভীর দৃষ্টিতে ওর বাদামি বর্ণের কাজল পরিহিত টানা টানা চোখের দিকে তাকিয়ে রইল। পরিণীতার ভারী চোখের পল্লব একটার পর একবার ঝাপটালো। আবিদের মনে হলো এই যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য। পরিণীতার করুণ চোখে তাকিয়ে বলল, সরি মাস্টার মশাই, এই কান ধরেছি, প্লিজ আমার সাথে কথা বলুন। আপনি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয়। আবিদের মায়া হলো, সে গলল না, সেখান থেকে সরে গিয়ে বসলো বালির ওপর। এবার আবার পরিণীতা কান্না পাচ্ছে। সে ঝাপসা চোখে আবিদের দিকে তাকিয়ে বিনা বাক্যে বুকে মাথা রাখলো। কিছুক্ষণ চুপ থেকে কান্না বিস্তৃত কণ্ঠে বলল, মাস্টার মশাই, আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আমি আপনি ছাড়া আর কারোর সামনে শাড়ি পরবো না। তবু আপনি আমাকে দূরে ঠেলে দিবেন না? আমার যে খুব কষ্ট হয় আপনি রাগ করলে, বলে ফুপিয়ে উঠল। আদিব এবার সম্পূর্ণ গলে গেল। সে কি করে তার এঞ্জেলের উপর রাগ দেখাতে পারে? এই মেয়েটার চোখের পানি তার বুকে তীরের মতোই আঘাত করে। সে বুক থেকে পরিণীতার মাথাটা তুলে হাতের অচালায় নিল। গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানিগুলো নিচে ঠোঁটে ধরে শুষে নিল। পরিণীতা চোখ বন্ধ করে আবিদের টি শার্ট খামসে ধরে আছে। আবিদ ওর তুলতুলে নরম গালে গভীর চুমু খেলো। পরিণীতার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। সে যে এই মানুষটাকে বড্ড চায়, কিন্তু সে আসলেই দম বন্ধ হয়ে আসছে। অসহ্য আতঙ্কিত পুরুষের কাঙ্ক্ষিত স্পর্শগুলো সহ্য হচ্ছে না, দম বন্ধকর অনুভূতি। আবিদ তাকে নির্বিড়ভাবে নিজের কাছে টেনে নেয়, তারপর কপালে চুমু খায়। মনে মনে বলল, অ্যাঞ্জেল, তোমার হয়তো আপনজনের অভাব নেই, কিন্তু আমার কাছে আমার মা বাবার পর তুমি সেই, যে আমার জীবনে অবিচ্ছেদ্য অংশ। তুমি যে আমার কাছে বড্ড দামি, যাকে হারালে আমি বাঁচতে পারবো না। লোকে বলে প্রিয় মানুষকে হারালে নাকি কেউ মরে যায় না, বেঁচে থাকে মরার মতো, কিন্তু আমি সত্যি মরে যাব। তাই আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। তুমি আমায় কি মায়াতে বেঁধেছ জানি না, শুধু এইটুকুই জানি তুমি আমার নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়া কিভাবে বাঁচবো। বলে আবারও পরিণীতার কপালে চুমু খেলো।
কিছু না বলেই ওরা দুজন অনেক কিছু অনুভব করলো। পরিণীতা শক্ত করে আবিদের বুকে মাথা রাখলো। আবিদের গা থেকে ছুটে আসছে পরিচিত পুরুষালী সুঘ্রাণ, যা সে নিঃশ্বাসের সাথে সাথে ভেতরে টেনে নিচ্ছে। তার প্রচুর সুখ সুখ অনুভব হচ্ছে এই মানুষটার পাশে থাকার জন্য। তার কত বাহানা, তার স্পর্শ, তার গায়ের গন্ধ ছাড়া পরিণীতার বেশ সময় লাগে। এই পুরুষটাকে এই পুরুষটাতে সে বড্ড আসক্ত। লোকে বলে শ্যামবর্ণের পুরুষ নাকি সুন্দর হয় না, অথচ পরিণীতা এই মানুষটার দিক থেকে চোখে ফিরিয়ে নিতে পারে না। লম্বা পুরুষালী দেহে, নরম ও তামাটে মুখের আদলে কত মায়া, যা চুম্বনের মতো পরিণীতাকে আকর্ষণ করে প্রতিনিয়ত। আবির তার প্রাণের থেকেও প্রিয় অঞ্চলকে বুকে নিয়ে চোখ বন্ধ করে আছে। একজন পুরুষের কাছে এর থেকে বেশি সুখের আর কি হতে পারে। সে তার ভালোবাসার মানুষটাকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে। এত সুখের পর যদি মৃত্যু আসে, তারও আক্ষেপ থাকবে না। সে জানে আজ না হোক কাল মৃত্যু তো আসবেই। তেলে জলে যে মিশ খায় না, সেটা আবিদ খুব ভালো করেই জানে। আবিদ শিকদার কেমন সেটাও ভালো করে জানে। শিকদাররা কেমন তা আবিদ খুব ভালো করেই জানে। সব জানার পরও সে এই মেয়েটাকে ভালোবাসে। সে নিজেকে হারিয়েছে, মশালও তাকে দিতে হবে, কিন্তু সে ভেবে নিয়েছে যাই মাসুল দিতে হোক না কেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত সে তার পরিণীতার হাত শক্ত করে ধরে রাখবে। তাদের পরিণয় হবে কিনা সেটা তার জানা নেই, কিন্তু সে এই মেয়েটাকে, এই উন্মাদকে মৃত্যু আসলেও ছাড়বে না। তবু পরিণীতাকে ছাড়া থাকতে পারবে না। এভাবেই সে পরিণীতার চুলের খোপায় মুখ গুজল। প্রাণ ভরে প্রিয় সুঘ্রাণটি ফুসফুসে টেনে নিল। আদরে সুরে বলল, অ্যাঞ্জেল। পরিণীতা বুক থেকে মুখ গুজে বলল, হুম। আদিপ বলল, জিজ্ঞেস করলে না কেন এত ফোন দিয়েছিলাম? পরিণীতা উৎসাহিত বলল, কেন? আবিদ মনে মনে বলল, গাধা, কিন্তু মুখে বলল, আমি চাকরি পেয়েছি। পরিণীতা খুশিতে লাফিয়ে উঠল, সত্যি? কবে? আবিদ বলল, 2 দিন পর জয়নিং। পরিণীতা বলল, তাহলে এই আনন্দে আমাকে কোলে নাও বলে 2 হাত বাড়িয়ে দিল। আবিদ ভোর নাচিয়ে বলল, কোলে নেব? পরিণীতা কোনো জবাব না দিয়ে নিজেই গলায় ঝুলে পড়ল। আবিদ তাকে কোলে নিয়ে কয়েকটা চক্কর দিল। নামিয়ে দিতে দিতে পরিণীতা চিৎকার করে উঠল, একদম নামাবে না। আবিদ দুষ্টুমি হাসি দিয়ে বলল, তুমি যাও, তুমি যা ওজন, আমার হাত এখনই খুলে পড়বে। পরিণীতা রেগে গিয়ে আবিদের গলার কাছে টি শার্টে সরিয়ে জড়িয়ে একটা কামড় বসালো। আবিদ ঠোঁট কামড়ে ব্যথা হজম করে নিল। আরো কিছুক্ষণ পরীকে কোলে রাখার পর হঠাৎ কিছু মনে পড়ে নামিয়ে দিল। পরিণীতা ভুরু কচকালো। আবিদ পকেট থেকে কাগজ মোড়ানো কিছু একটা বের করলো। পরিণীতা উচ্ছ্বসিত গলায় বলল, এটা কি মাস্টার মশাই? আবিদ হাসলো, জিনিসটা পরিণীতার হাতে দিল। পরিণীতা দেখলো 1 ডজন লাল কাচের চুড়ি। সে খুশিতে লাফিয়ে উঠল। আবিদ দেখলো সেখানে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়েটা 50 টাকার অতি সাধারণ জিনিসে কতটা খুশি। এর জন্যই তো সে এই মেয়েটাকে এত ভালোবাসতে বাধ্য হয়েছিল, আর এখন তার প্রিয় প্রেমে পাগল। পরিণীতা আবিদের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। কষ্ট করে আবিদের চুলগুলো টেনে মুখটার নিচে নামিয়ে দিল। আবিদ মুচকি হাসলো। পরিণীতা লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা লাল চুড়ি পরে আবিদের দিকে হাত বাড়িয়ে দিল। আর রোমান্টিক বেটা মানুষ, পরিয়ে দাও বলেই নিজের হাতে এগিয়ে দিল। আবিদ মুগ্ধ হলো। নিজের হাতে এক এক করে যত্ন নিয়ে চুড়িগুলো প্রিয়তমাকে পরিয়ে দিল। তারপর 2 হাতের তালুতে গভীর চুমু এঁটে দিল। পরিণীতার লজ্জায় লাল হয়ে গেল। আবিদ বলল, বাড়ি যাবে না? অনেকক্ষণ হলো। পরিণীতা আটকে উঠল। সে বাড়ির কথা ভুলে গিয়েছিল। এখন যদি কেউ খুঁজতে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আবিদ ফোন বের করে দেখলো সময় রাত 8:05। পরিণীতা বলল, আমার বাড়ি যেতে হবে। আবিদ ওকে কোলে তুলে নিল। একটু আগে না কোলে চড়তে চেয়েছিলে, চলো তোমাকে কোলে করে নিয়ে যাই। পরিণীতা আবারও বাড়ির কথা ভুলে গেল। লজ্জায় মুখটা লাল হয়ে গেল, পুরো পুরুষের বুকে লুকালো। আবিদ পরিণীতাকে আগের মতো করে পেঁচিয়ে তুলে নিল। তারপর বলল, সাবধানে, যদি একটু ব্যথা পাও হাড্ডি গুঁড়ো করে দিব। পরিণীতা আবারও আবিদের গলা কষে দিল। আবিদ তৃপ্তির হাসি দিল। পরিণীতা চোরের মতো বাড়িতে ঢুকে গিয়ে সর্দ দরজায় সাফাদের সাথে ধারাম করে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সাদাফ হাত টেনে ধরে তুলল। তারপর বলল, সামলে ফুলপরি। পরিণীতা আটকে উঠল। সাদাফ ক্ষীণ দৃষ্টিতেই তাকিয়ে আছে। সাদাফ বলল, কোথায় গিয়েছিলে? পরিণীতার গলা শুকিয়ে গেল। ভয়ে মেয়েটার বুক ধড়ফড় করছে। কোনো রকমে বলল, ঘরে গরম তাই বাইরে বাতাস খেতে গিয়েছিলাম। সাদাফ ভুরু কুচকালো। সে হতবাক কণ্ঠে বলল, সব জায়গাতেই তো এসি
এসি লাগানো, গরম কোথায়? পরিণীতা বিরক্ত হয়ে বলল, এসব কৃত্রিম বাতাস আমার ভালো লাগে না, ফ্রেশ এয়ার খেতে গিয়েছিলাম। সাদাব বলল, তাহলে আমাকে বলতে, দুজন মিলে যেতাম। পরিণীতা বলল, আমার প্রচুর মাথা ব্যথা করছে। এটা বলে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে গেল। সাদেব সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে মনে বলল, কিছু তো নিশ্চয়ই হয়েছে। বোকা মেয়েটা গুছিয়ে মিথ্যাও বলতে পারে না। ও যে এতক্ষণ মিথ্যা কথা বলছে সেটা ওর চোখেই বলে দিচ্ছে। কি খুচুরি পাকাচ্ছে কে জানে, নজর রাখতে হবে। বলে চলে গেল। রাত তখন 9টা। হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল আসে শুদ্ধের। দুপুর 2টা দিকে বিয়ে বাড়ি থেকে চলে আসতে হয়েছিল। একজন রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক, ইমিডিয়েট সার্জারি করতে হবে। তাই সে আসার আগে ওটি রেডি করেছিল। এসে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। টানা 6 ঘন্টার অপারেশন শেষে ওটি থেকে বের হলো শুদ্ধ। সে কানাডার শীর্ষ স্থানীয় হার্ট সার্জনের একজন। বাংলাদেশে তার চাহিদা অনেক তুঙ্গে। তবে সেসব রোগীর অপারেশন না করে শুধু যাদের অবস্থা একেবারে সংকট, কেবল তাদেরই অপারেশন করে। সে ওটি থেকে বের হতেই পেশেন্ট পার্টি উদ্দেশ্যে বলল, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার্স। রোগীর বাড়ির লোক শ্রদ্ধার চোখে তাকিয়ে আছে তার দিকে। তুহিনা তার পাশে দাঁড়িয়েছিল। ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধর 10 জন স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে একজন। তুহিনা সবসময় শুদ্ধের সঙ্গে লেগে থাকে। তার এই গায়ে পড়া স্বভাবে শুদ্ধ যে কতটা বিরক্ত তা তো আপনারা জানেনই। তবে হাসপাতালে লেডি ডক্টর ও নার্সরা তাদের ক্রাশের সাথে তুহিনার এমন চেপে থাকা মোটেও পছন্দ করে না। তারা প্রচণ্ড জেলাস। তাদের স্বস্তির বিষয় একটাই, ডক্টর চৌধুরী মেয়েটাকে কোনো মতেই পাত্তা দেয় না। ফলে তারা তুহিনাকে ভালো চোখে দেখে না। তবে এতে তুহিনার বিশেষ কিছু যায় আসে না, কারণ সে তার ডক্টরের কাছে শুদ্ধর আশেপাশে থাকার জন্যই ভালো। রাত তখন 8:30 এর দিকে। শুদ্ধ ক্লান্ত হয়ে নিজের কেবিনে গেল। অ্যাপ্রন খুলে পাশে রেখে মাথা নিচু করে বসেছিল। ক্লান্ত সারা শরীর জড়িয়ে আসে। 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফির অর্ডার করে। এর মধ্যেই কি যেন মনে পড়তেই তার ফর্সা মুখ খোপে লাল হয়ে ওঠে, ক্রোশ ছড়িয়ে পড়ে, শিরা উপসে দেয়। টেবিলে বাড়ি মেরে বলল, তুই আমার গলার কাটার মধ্যে আটকে আছিস প্রণয়। আমি না পারছি তোকে তুলে ফেলতে, আর না পারছি আমার সুইটার থেকে সরাতে। উফ, ব্রেনে এত চাপ আর নিতে পারছি না। এমন সময় ঝড়ের গতিতে ক্রেবেনে প্রবেশ করলো কেউ। শুদ্ধ কিছু বোঝার আগেই কলার ধরে নাক বরাবর ঘুষি মারল। শুদ্ধ সামলাতে না পেরে ছিটকে দূরে সরে গিয়ে পড়ল। প্রণয় পুনরায় তার কলার ধরে ঝাঁঝিয়ে কয়েকটা অশ্রাব্য গালি দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার রক্ত জবাই গায়ে স্পর্শ করার? বিশ্বাস কর, আমার হাত পা বাঁধা না থাকলে তোকে এক্ষুনি খুন করে ফেলতাম। ক্রোশে প্রণয়ের কপালে সবুজ শিরাগুলো ফুলে উঠেছে। শুদ্ধও চড়া হয়ে গেল। সে প্রণয়ের নাক বরাবর ঘুষি মেরে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেন, তোকে ছুতে দেওয়ার ইচ্ছে হয়? আমার হয় না বুঝি? প্রণয় শুদ্ধের বুক বরাবর লাথি মেরে বলল, তোর জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে। তোর জন্য আমাকে আমার রক্ত জবা থেকে দূরে যেতে হয়েছে। তুই আমার লাইফটা হেল করে দিয়েছিস। শুদ্ধ পাগলের মতো হেসে ঘাড় বাঁকিয়ে বলল, জীবন কই নষ্ট করলাম, ছোট একটা প্রতিশোধ নিয়েছি। তুই আমাকে আমার সুইটার থেকে আলাদা করেছিলি। কত বছর আমি তোর পেয়েছি শুধু একবার আমার সুইটারকে দেখার জন্য, কিন্তু তুই দেখতে দিসনি। তাই আমি তোকে তোর রক্ত জবা থেকে পার্মানেন্টলি আলাদা করে দিলাম। সিম্পল লজিক। তুই বেঁচে থাকবি ঠিকই, কিন্তু তোর বুকে যে আগুন জ্বলিয়ে দিয়েছি এই জন্য তুই মরেও বাঁচতে পারবি না, বাঁচলেও বাঁচতে পারবি না। খুব জ্বলছে তাই না? ছুঁয়েছি বলে? আমার ওই একটাই, যখন তুই আমার সুইচটাকে টাচ করিস। শুদ্ধ আবারও ঘাড় বাঁকিয়ে বলল, শালা, তুই আমার চিরশত্রু। তারপরও দেখ, তোর আর আমার দুর্বলতা এক জায়গায়। এর থেকে দুঃখের আর কি হতে পারে? প্রণয়ও একই ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে বলল, আগেও তোকে আলাদা করেছি, ভবিষ্যতেও করব, বিকজ সে শুধু আমার, শুধুই আবরার শিকদার প্রণয়ের। সে আবার আমার কাছে কি দূরে আছে তাকে আমার কিছুই আসে যায় না। আমি তাকে বিয়ে করলেও পারলাম কি, না করতে পারলেও কি, তাতেও কিছু যায় আসে না। তবে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আমারই থাকবে। প্রণয় শিকদার তার নিজের
জিনিসে অন্যের অধিকার বরদাস্ত করবে না। দুজনকে দেখে সাইকোপ্যাথ লাগছে, হিংস্র হয়ে গেছে তাদের চোখমুখ এবং ব্যবহার। প্রণয় রিভলভার বের করে শুদ্ধের কপালে তাক করলো। শুদ্ধ পাগলের মতো হেসে বলল, আমি মরে গেলেও তোর প্রাণভোমরাকে চিরতরে হারিয়ে যাবে। ভুলে যাস না কেন, তোর প্রাণভোমরার সিন্ধুকের চাবি আমার হাতে। প্রণয় এগিয়ে এসে শুদ্ধের বাঁ হাতে একটা বুলেট ঢুকিয়ে দিল। বলল, ভুলে যাস না, ওইটা আমার একার প্রাণভোমরা নয়। সুদের হাত বেরিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শুদ্ধ হাসলো, ডান হাতে দিয়ে ড্রয়ার থেকে রিভলভার বের করে প্রণয়ের ডান হাতে একটা বুলেট ঢুকিয়ে দিল সে। একই ভঙ্গিতে বলল, ভুলে যায়নি, তবে পান ভোমরাটা যদি আমার না হয় তবে তাকে বাঁচিয়ে রেখে কি লাভ। প্রণয়ের হাত থেকে এবার ঝরকানো রক্ত বের হচ্ছে। শুদ্ধ আবারও হেসে বলল, তুই আমাকে মেরে ফেলতে পারবি না, কিন্তু আমি চাইলে তোকে মেরে ফেলতে পারি। হুম, হাতে মারবো না, জানিস তো কিভাবে মারবো। প্রণয় বাঁকা হাসলো। কেমন আছিস তেমনই থাক, বেশি লোভ করিস না, নইলে তুই মরার আগেই আমি মেরে ফেলবো। সে আমার না হলে দূরে থাকুক, ভালো থাকুক, কিন্তু অন্য কারো হওয়ার চেষ্টা করলে আমি নিজের হাতে তাকে শেষ করে দিব। প্রণয় শিকদার তার জিনিস অন্যের অধিকার বরদাস্ত করবে না। তুই আমার দুর্বলতা খুঁজে পেয়ে গেছিস, তার মানে এটাই নয় যে আমি দুর্বল। শুদ্ধ কিছুটা দমে গেল, কিন্তু দমল না তার রাগ। দুজনই আবার একে অপরের উপর ঝাঁপিয়ে পড়লো। শরীরের এখানে ওইখানে ছিঁড়ে গেল, থেতলে গেছে। দুজনের হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। পুরো কেবিন পিচ্ছিল হয়ে গেছে। দুজনের হাতে গুলি ঢুকে রয়েছে। যন্ত্রণায় তীব্রতা ছিঁড়ে যাচ্ছে শরীর। তবুও দুজন বলিষ্ঠ পুরুষ নিজেদের মধ্যে রক্তের খেলায় মেতেছে। মাত্র 16তে পা দেওয়া এক কিশোরী কন্যার জন্য যে তাদের দুজনের তুলনায় ছোট এক মুরগির ছানা শত শত লোকের জান নিয়ে নিতে পারে, একবারও ভাবতেও পারে না দুজন। দুজনের ক্লান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। কি হবে এই দুই পুরুষের? প্রণয়ের ভবিষ্যৎ। কে ভালোবাসা পাবে আর কে ভালোবাসা হারাবে, তা তো সময় বলে দেবে।